হ্যালো, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল। আমি রিতম, আমি তৃষা, এবং আজকে আমাদের গন্তব্য আপনারা অলরেডি হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন, জয়পুর ফরেস্ট। ঘড়িতে এখন সময় প্রায় 10টার কাছাকাছি। আমরা দক্ষিণেশ্বর ক্রস করলাম এবং জয়পুর ফরেস্ট আমাদের বাড়ি থেকে প্রায় 133 কিলোমিটার, পৌঁছতে সময় নেবে প্রায় 3.5 ঘন্টা। এবারে আমরা জয়পুর ফরেস্টে গিয়ে যেখানে থাকবো সেটা সোনার বাংলার একটি রিসোর্ট। এর আগে যখন আমরা বিষ্ণুপুর বাঁকুড়ার যে ট্রিপটা করেছিলাম তখনই ফেরার সময় আমরা জয়পুর ফরেস্টের ওই এরিয়াটা দেখছিলাম এবং দেখছিলাম সোনার বাংলা হোটেল ওখানে হয়েছে বা রিসোর্টটা হয়েছে। তো ইচ্ছে ছিলই যে ওখানে গিয়ে একবার থাকবো, তো সেই উদ্দেশ্যেই যাওয়া ছোট একটা উইকেন্ড ট্রিপ। আজকে যাচ্ছি, আবার কাল ফিরে আসবো। যা অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই শেয়ার করব সমস্ত কিছু আপনাদের সাথে। তৃষা তো আপনাদের আমাদের ডেস্টিনেশনের সম্পর্কে অবগত করলো। আমরা আজকে যেভাবে যাব ঠিক করেছি সেটা হচ্ছে আমাদের বাড়ি বিরাটি থেকে বেরিয়ে প্রথমত অবশ্যই তো ডানকুনি যেতে হবে। ডানকুনির ওই রাস্তা থেকে অনেকগুলো রুট হয়ে যাওয়া যায়, তবে যেটা শর্টেস্ট রুট গুগল ম্যাপস দেখাচ্ছে সেটা হচ্ছে আরামবাগ হয়ে। তবে এই বর্ষাকালীন যে পরিস্থিতি গেছে, টানা প্রায় 1.5-2 মাস নাগারে বৃষ্টির ফলে, আমি আমার এক বন্ধুর ভিডিও দেখছিলাম, বেটার লিভিংদের ভিডিও দেখছিলাম, ওরা কিছুদিন আগে গিয়েছিল জয়পুর ফরেস্ট। তো ওর ভিডিওতেই দেখলাম আরামবাগের ওই রাস্তা জুড়ে পটহোলস, অসম্ভব পটহোলস। তো কি রাস্তা পাবো জানি না, মানে মূলত যে রুটটা সেটা হচ্ছে আরামবাগ হয়ে আমাদের পৌঁছতে হবে কতুলপুর, কতুলপুর থেকে জয়পুর। আর এই যে রিসোর্টটিতে আমরা গিয়ে থাকবো, সোনার বাংলা জয়পুর ফরেস্ট, সেটা মোটামুটি ধরুন না আমাদের বাড়ি থেকে তৃষা যেরকম বললো 3.5 ঘন্টা 3.25 ঘন্টা নেয়ার কথা, বাট সেটা হচ্ছে আইডিয়াল রোড কন্ডিশন পেলে। আর একটা রুটও আছে বর্ধমান হয়ে ঘুরে গেলে, এই যে রুটটা সেটা 134 কিলোমিটার 33 কিলোমিটার মতো। বর্ধমান হয়ে যদি আমি বিরাটির দিক থেকে যাই তাহলে প্রায় 175 কিলোমিটারের রাস্তা। কলকাতার দিক থেকে আপনারা আগামী দিনে যারা জয়পুর ফরেস্ট যাবেন কিংবা বিষ্ণুপুর যাবেন, তাদের কোন রুটটা নির্বাচন করলে ঠিক হবে সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। এই যে রোড ট্রিপটিতে আমরা বেরিয়েছিলাম তাতে একটা জিনিস ভালো মতো টের পেয়েছিলাম যে গুগল ম্যাপসের দেখানো সব রাস্তা যে সবসময় দারুণ হবে তা একেবারেই নয়। রোডগুলো ফাংশনাল হলেও কোথাও রেলওয়ে ক্রসিং পেতে পারেন, কোথাও ট্রাফিক বেশি থাকতে পারে। তাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে রুটটা আমরা নিলাম সেটা ছোট্ট করে বলে দিই। ডানকুনির টোল প্লাজা ক্রস করবার পর আমরা সরাসরি এগিয়ে যাই সিঙ্গুরের দিকে। সিঙ্গুর থেকে রাস্তা নিয়ে যায় তারকেশ্বর, তারকেশ্বর থেকে চম্পাডাঙ্গা, চম্পাডাঙ্গা থেকে আরামবাগ, আরামবাগ থেকে কতুলপুর, কতুলপুর হয়ে জয়পুর ফরেস্ট। এই রুটটি মোটামুটি সঠিক পথ হবে। এই রুটটিতে আমাদের একটি টোল লেগেছিল 110 টাকার ডানকুনির কাছে। তারপরে গোটা রোডটাই টোল ফ্রি, তবে ঝঞ্ঝাট ফ্রি একেবারেই নয়। আরামবাগ থেকে শুরু করে কতুলপুর হয়ে জয়পুরের দিকে যে রাস্তা যায় তার অবস্থা এত শোচনীয়, আমি সবটার শ্যুট করবারও সুযোগ পাইনি এবং দেখানোর মতো একেবারেই নয়। গাড়িতে বসে থাকাটাই একটা পানিশমেন্টের মতো। গোটা রাস্তাটায় প্যাচওয়ার্ক হয়েছে, কোথাও কোথাও রাস্তা ভাঙা, কোথাও পটহোলস, অসম্ভব খারাপ। এই যে সুন্দর রাস্তাটি দেখছেন এটা শেষ হয়ে যাবে মোটামুটি সিঙ্গুরের কাছে। সিঙ্গুর থেকে তারকেশ্বর হয়ে চম্পাডাঙ্গা অবধি যে রাস্তাটি আমরা ধরেছিলাম সেখানে রোড কন্ডিশন মোটামুটি ডিসেন্ট হলেও তারপর থেকে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। আমাদের এইটুকুই সাজেশন থাকবে যে এই যে স্ট্রেচটিতে আপনারা যাবেন পারলে দিনের আলোয় ড্রাইভ করবেন, নইলে কোথাও কোনো পটহোলস বা ক্রেটারে গাড়ি পড়লে আপনার গাড়ির ক্ষতি তো হবে এবং আপনারাও কোনোভাবে ইনজিওর্ড হয়ে যেতে পারেন। এই ডান দিকের যে এন্ট্রি পাথটি দেখছেন এটা নিয়ে চলে যায় সরাসরি তারকেশ্বরের মন্দিরের দিকে। প্রায় 2.5 ঘন্টা লেগে গেল আমাদের আরামবাগ পৌঁছতে। আমরা ওই ভুল পথে চলে গিয়ে রেলগেটের ওখান থেকে ঘুরে টুরে নানা খারাপ রাস্তা পেরিয়ে সবে আরামবাগ এলাম। আমাদের হোটেলে পৌঁছতে আরও কম করে 1.5 ঘন্টা নেবে। যাই হোক, আমরা এই গোটা রাস্তাটায় অনেক খুঁজলাম, কোনো ভালো ধাবা বা কোনো রোড সাইড রেস্টুরেন্ট কিচ্ছু সেরকম পেলাম না। যেগুলো ছিল সেগুলো গুণগত মান খুব একটা ভালো মনে হলো না। তাই টু বি অন দ্য সেফার সাইড এই আরামবাগের এই জাংশনটিতে, যেখান থেকে এবার আমরা ডান দিকে চলে যাব জয়পুরের দিকে, এই মুখটাতেই বলে রাখলাম একটা স্ট্যান্ডার্ড মিউ আমরে পাবেন এবং এইখানেই যদি যা দরকার হয় ওষুধ টষুধ কিছু লাগে এই জায়গাটা দেখছি বেশ জমজমাট। বাকি যে গোটা জায়গাগুলো এলাম সেগুলো কিন্তু একটু গ্রামীণ অংশ ছিল। কতুলপুর পৌঁছতে আরও
12 কিলোমিটার মতো। এই একটা কানেক্টর, আরও অন্যভাবেও যাওয়া যায়, তবে এইখান থেকে বাঁদিকে 6 কিলোমিটার গেলে আপনারা কামারপুকুর পৌঁছে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কামারপুকুর, জয়রামবাটি সমস্ত কিছু কিন্তু এই রুটেই আপনারা দেখে নিতে পারেন এবং ওখানে মানে ভোগ গ্রহণ করে তবে আপনারা যেতে পারেন জয়পুর ফরেস্টের দিকে। তবে তার জন্য আপনাদের আরেকটু সকাল সকাল বেরোতে হবে আপনাদের বাড়ির থেকে। এই রাস্তা চলে গেল। আমাদের রোড ট্রিপ চলছেই, আমরা কতুলপুরের কাছে একটি জায়গায় একটু বিশ্রামের জন্য দাঁড়ালাম। মানে যেটা একটু আগেও বলছিলাম, যে রাস্তায় 130 কিলোমিটার যেতে 4 ঘন্টা লাগে, সেই রাস্তার কন্ডিশনের ব্যাপারে নিশ্চয়ই একটা আপনারা ধারণা করে নিতে পারছেন। আলাদা করে না দেখালেও বলবার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা যারা মানে নিজের গাড়ি নিতে চান না, যেটাই বেস্ট অপশন হবে, সেক্ষেত্রে সকালে আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা ধরে হাওড়ার থেকে আপনারা চলে আসুন হচ্ছে বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন থেকে এই হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার। গাড়িতে এলে 30 মিনিট নেবে, টোটো বা অটো এলে হয়তো 40 মিনিট নেবে। সেক্ষেত্রে আপনারা বিষ্ণুপুরেরও দর্শনীয় স্থানগুলো ঘুরে নিয়ে জয়পুর ফরেস্টে আসতে পারেন। এটা কেন বলছি, কারণ এই যে হোটেলটি, এটার চেক ইন টাইমই কিন্তু দুপুর 1টায়। মানে আপনি খুব আগে পৌঁছে গিয়েও বিরাট কোনো লাভ নেই। চেক ইন 1টা, পরের দিন 12টায় আবার বোধহয় চেক আউট। এই হোটেলটার যা হিসেব দেখলাম 12টা বা 1টা, আমি সঠিক জেনে বলবো। তবে খুব আগে পৌঁছে গেলেও তো রুম পাবেন না, তার চেয়ে ভালো আপনি আরণ্যক বা রূপসী বাংলায় 9টা সাড়ে 9টার মধ্যে বিষ্ণুপুরে পৌঁছে যান। যদি শীতকালের সময় আসেন স্পেসিফিক্যালি, ঘন্টা 2-3 বিষ্ণুপুর ঘুরুন। ওখান থেকে তো মাত্র 8 ঘন্টা নেবে জয়পুর আসতে। তো সেক্ষেত্রে একটা দারুণ প্ল্যান হবে এবং এই বাজে রোড কন্ডিশনটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। সময় শরীর দুটোই বাঁচবে। আমরা প্রবেশ করে যাব এবার জয়পুর ফরেস্টের মধ্যে। এবং যতদিন এই সোনার বাংলা জয়পুর ফরেস্ট গড়ে ওঠেনি, এই চত্বরের সব থেকে পপুলার থাকবার জায়গা ছিল এই বনলতা। এখনো এখানে বহু মানুষ আসেন খাওয়া দাওয়া করতে। বিরাট জায়গা জুড়ে, মানে একরের পর একর জমি ভিতরে। আর এই দেখুন, একদম এটা কিন্তু কোর এরিয়ার ঠিক আগেই। এই সামনে তাকাবো, এবার আমরা ঢুকে যাব মেইন জয়পুর ফরেস্টে। চলো রওনা দেওয়া যাক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাবডিভিশনের অন্তর্গত এই জয়পুর ফরেস্ট বরাবরই পর্যটকদের মধ্যে ভীষণ রকম জনপ্রিয়, স্পেশালি একটি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে। আপনারা ট্রেনে আসুন কিংবা নিজের গাড়ি নিয়ে আসুন, 3.5-4 ঘন্টার মধ্যে অনায়াসে শহর কলকাতা থেকে এখানে পৌঁছে যাওয়া যায়। আশপাশের সৌন্দর্য কতটা, আশা করি এই ড্রোন শটসগুলো সেটা বুঝতে পারছেন। এখানে বিভিন্ন রকম গাছ পাওয়া যায়, তার মধ্যে শাল, মহুয়া, টিক, পলাশ, নিম, অর্জুন, কেন্দু, আমলকি, আরও নানা কিছু। দক্ষিণবঙ্গের যে কটা অপূর্ব সুন্দর জায়গা এখনও কিছুটা অক্ষত আছে, মানুষের ইন্টারভেনশন হয়নি, তার মধ্যে অবশ্যই জয়পুর ফরেস্ট একটি। ড্রাইভিং সিটে তৃষা আছে। তৃষাই আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে সোনার বাংলা জয়পুর ফরেস্টে। তৃষা এখন ভালোই গাড়ি চালায়। এবার আমরা বাঁদিকে ঢুকবো। আচ্ছা, মেইন রোড ছেড়ে এরকম লাল মাটির রাস্তা ধরে আমাদের যেতে হচ্ছে সোনার বাংলা জয়পুর ফরেস্টের দিকে। কেমন লাগছে তৃষা এই রাস্তায় জীবনে প্রথম গাড়ি চালিয়ে? মেইন রোড থেকে প্রায় কিলোমিটার খানেক ভিতরে ঢুকে এলাম এরকম গ্রামীণ রাস্তা দিয়ে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, বাট ফাইনালি উই হ্যাভ রিচড হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট। এসে পৌঁছলাম সোনার বাংলা জয়পুর ফরেস্টে। খুব পিসফুল একটা এনভায়রনমেন্ট, তাই তো তৃষা? ঢুকেই যেটা দেখছি যে আজকে একদমই ভিড়ভাট্টা নেই, পার্কিংয়ে খুব লিমিটেড কয়েকটা গাড়ি। জয়পুর ফরেস্টের মধ্যেই অবস্থান, দারুণ লাগছে। সামনেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, চেকিংয়ের ফর্মালিটিটা সেরে নিই। এই ঢুকেই মেন গেট থেকে এই বাঁদিক এবং ডান দিকে প্রচুর গাড়ি রাখবার জায়গা। গাড়ির পার্কিংয়ের যেটা ফেসিলিটি সেটা খুবই ভালো। ওপেন পার্কিং হলেও গাড়ি ঢোকানো বার করানোর কোনো সমস্যা হওয়ার কথাই নয়। আর এরকম পেভড রাস্তা। এই বাঁদিকে যে বাড়িটি দেখছেন এটাই সম্ভবত রিসেপশন, এইটাই মনে হচ্ছে। কি সুন্দর দেখুন।
সোনার বাংলার প্রপার্টির আর কিছু হোক না হোক, সাজসজ্জার দিকটায় ওনাদের 10-এর মধ্যে 15 দেয়া যায়। এত এস্থেটিক্যালি বানায় সমস্ত প্রপার্টি, আপনার এসেই ভালো লাগবে। দেখুন এই ওয়াকওয়েটা, দুপাশে কত গাছ, ফাটাফাটি। এই ডান দিকে হচ্ছে মূল রিসেপশন এরিয়াটা, দারুণ সুন্দরভাবে সাজানো, প্রচুর বসবার জায়গা, এবং এখানে একটা ছোট সভেনিয়ার স্টোর চোখে পড়লো ঢুকেই। নানা রকম হ্যান্ডিক্রাফটস আইটেম বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এখান থেকে আপনারা কিছু কেনাকাটি করতে পারেন যদি দরকার হয়। এই রিসর্টটার প্রতিটি কোনায় একটা লাক্সারি মোড়ক পাবেন। আমাদের রিসেপশন থেকে এইরকম গল্ফ কাট করে নিয়ে আসা হলো রুম অব্দি, সবুজে ঘেরা আশপাশটা গোটাটাই। কি সুন্দর একটা ওপেন লন এরিয়া মতো দেখুন। এদিকে ওনাদের ব্যাংকোয়েট আছে, রেস্তোরাঁ আছে, এখানে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে, মানে জিপ লাইন জাতীয় জিনিস আছে। প্লাস অন টপ অফ ইট আছে হচ্ছে সুইমিং পুল, ফিশিং এর ব্যবস্থাপনা। মানে আমরা পৌঁছতে 2 থেকে 2:30 বেজে গেল। ঘুরিয়ে দেখানোর অনেক কিছু আছে, জানি না কখন দেখাতে পারবো। ডে লাইট থাকতে থাকতে লাঞ্চ করে নিয়ে যতটা সম্ভব আপনাদের ঘোরানোর চেষ্টা করব। আর এই পাথওয়ে বরাবর আসবার পরেই প্রথমে যে সেকশনটা পড়লো বা যে ব্লকটা পড়লো তারই গ্রাউন্ড ফ্লোরে আমরা রুম নিয়েছি। আমরা যে রুমটা নিয়েছি সেটা এই সোনার বাংলা জয়পুর ফরেস্টের সব থেকে কম দামি রুম, গ্রাউন্ড ফ্লোরের একদম বেসিক ক্যাটাগরির রুম। রুমের ভাড়া কত বা অন্যান্য তথ্য একটু পরে দিচ্ছি। এখানে বোধহয় গোটা 5 রকম ক্যাটাগরির রুম আছে। একদম সেই পার ডে 12-14-15 হাজার অবধি ভাড়ারও ঘর পাবেন এখানে। এই হচ্ছে রুম নাম্বার 111, গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলি আছে তার মধ্যে। পাশে হচ্ছে 110। এই হচ্ছে রুম নাম্বার 110। চলুন আপনাদের একটু দেখাই। রুমটা এত সুন্দরভাবে সাজানো, মানে কি বলবো, কতটা জায়গা জুড়ে সেটা তো দেখুন। প্লাস রুমের প্রতিটা ইঞ্চি একদম অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। লেটস স্টার্ট উইথ দি লাগেজ কিপিং এরিয়া। ঢুকে ডান দিকে আপনাদের লাগেজ এবং ব্যাগ রাখবার মতো জায়গা, নিচে জুতো রাখার স্পেস আছে। এখানটা একটা ছোট ওয়ার্ড্রবের সেকশন, এবং এইখানটিতে সম্ভবত একটা মিনি ফ্রিজ আছে, অ্যাজ আই ওয়াজ এক্সপেক্টিং। এখানে ইলেকট্রিক কেটেল পাবেন, চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম পাবেন, এসির কন্ট্রোলস। আর এই হচ্ছে ডান দিকে টয়লেট। টয়লেটটা দেখুন শুধু, কি অপূর্ব টয়লেটটা। এদিকে একটা বেসিন যে করেছেন ওনারা, সেই বেসিনটাই এটা দেখানোর মতো, একটু কাছ থেকে দেখাই, ফাটাফাটি। আর কিট যেরকম সমস্ত সোনার বাংলার প্রপার্টিতে হয়ে থাকে, এখানেও তাই। কোম্ব থেকে, শাওয়ার ক্যাপ থেকে, বডি লোশন, শ্যাম্পু, সাবান সব আছে, হ্যান্ড ওয়াশটা পর্যন্ত দিয়েছে। এখানে একটা হ্যাঙ্গিং লাইট আছে। এদিকটা আছে হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট এবং একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া। টয়লেটটা আয়তনে একটু ছোট, বাট ভীষণ সুন্দরভাবে সাজানো, খুব খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে সেই জায়গাটি, মূল বেডরুমের অংশটা বলতে পারেন। এই ডান দিক থেকে আমরা ঢুকেছিলাম। এখানে যে বেড, সেই বেডে 3 জন মানুষ শুয়ে পড়তে পারে। রুমের যে ট্যারিফটা আপনাদের বলবো সেটা কিন্তু 2 জনের জন্যই প্রযোজ্য। তবে হ্যাঁ, আপনারা কট নিয়ে চাইলে আরেকটা মানুষকে ইজিলি এরকম একটা রুমে অ্যাকোমোডেট করতে পারেন। কিং সাইজের বেড, প্রচুর বালিশ, সাইড যে মানে ফ্লোর ল্যাম্প একটা ওনারা করেছেন, কি অপূর্ব, কি অপূর্ব, মানে মাইন্ড ব্লোয়িং। দেয়ালের যে কাজ, সেটার মধ্যেও একটা টেক্সচার প্যাটার্ন আছে। বেশিরভাগ জায়গায় একটা কাঠের প্যানেলিং দিয়ে ওনারা রুমটাকে সাজিয়েছেন। নট নেসেসারিলি এভরিথিং ইজ দ্য উড, কিছু প্লাইও আছে, বাট কিছু কিছু জায়গায় অ্যাকচুয়াল কাঠেরও ব্যবহার হয়েছে, উইচ গিভস ইট আ মোর প্রিমিয়াম টাচ। এখানে একটা বড় সোফা, সামনে একটা সেন্টার টেবিল, নিচে একটা রাগ, এদিকে একটা বড় স্মার্ট টিভি, আর কত লাইটস দেখুন, দারুণ দারুণ। আর এখানে একটা মহিলাদের বা ছেলেদেরও বলা যায় একটা সাজবার জায়গা, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল। এটা যদিও মিনারেল ওয়াটার নয়, দিস ইজ নট আ সিল্ড ওয়াটার বটল, মানে আরও ওয়াটার এগুলো। এখানে একটা বসবার মতো চেয়ার দিয়েছেন। এখানে আরও লাইটস আছে, ন্যাপকিন হোল্ডার উইথ ন্যাপকিন আছে। আর এগুলো দেখালাম না, রুমে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ চার্জিং পয়েন্টস, মসকুইটো রেপেলেন্ট সবই দিয়েছেন ওনারা। আর রুমের যেটা মূল হাইলাইট হচ্ছে বারান্দা, একটা প্রাইভেট ব্যালকনি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই স্লাইডিং দরজাগুলো সরালেই আপনার একটা প্রাইভেট ব্যালকনি, উইচ অ্যাগেন ইজ আ হিউজ ব্যালকনি।
টেবিল চেয়ার দেয়া আছে, আর এই ব্যালকনি থেকে আশপাশের ফরেস্ট এবং প্রপার্টির অন্যান্য যে অংশ সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আপনাদের সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। আমি ভিডিও শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, এই যে আমরা ঘুরতে এসেছি এই সোনার বাংলা জয়পুর ফরেস্টে, এটা কোনো রকম কোলাবোরেশন বা পেড প্রমোশন নয়। আমি নিজে খরচ করে নিজেই ঘুরছি। যদিও প্রমোশন বা কোলাবোরেশন হলে ভালোই হতো, দুটো টাকা বাঁচতো। এই ভিডিওটা দেখে আপনারা যারা আসবেন, বুকিং করবেন, বিজনেস তো ওনার হবে। উল্টে আমি এই ভিডিওটা বানাতে 10 থেকে 12,000 টাকা একদিনে খরচ করবো। অ্যাকচুয়ালসে বলাটা আমার কর্তব্য, তাই জানাচ্ছি। আমি এই ঘরগুলি বুক করেছি ইজ মাই ট্রিপ থেকে। আপনি যদি ওনাদের ওয়েবসাইটে যান, দেখবেন এই রুমগুলোর ভাড়া পড়ে 6000 প্লাস 12% জিএসটি। তবে আমি ইজ মাই ট্রিপ থেকে বেশ খানিকটা ডিসকাউন্ট পেয়েছি। আমি এই ঘরগুলো পেয়েছি 5100 টাকায়। হতে পারে আজকে রোববার বলে ডিমান্ডটা কম ছিল, কমে পেয়েছি। শনিবার থেকে রবিবার মনে রাখবেন সব থেকে বেশি রেট থাকে। রেটগুলো ডাইনামিক। একটা প্রাইভেট প্রপার্টি, হয়তো আপনারা যখন আসবেন এই রেটগুলো এর থেকেও বেশি হয়ে যেতে পারে। ওনাদের যেটা ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে সমস্ত রুম ক্যাটাগরাইজ করে দেয়া আছে এবং ছবি সমেত আপনারা দেখে নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে। যেরকম বললাম, এটা সব থেকে কম দামি রুম এই প্রপার্টির। তবু এই রুমটাই যা ভালো আমার মনে হয় না। যাদের কোনো স্পেসিফিক প্রেফারেন্স আছে সেটা আলাদা, তার বাদে এই ঘরটায় থাকলেই যথেষ্ট। এরপরে হায়ার ফ্লোরে কিছু রুমস আছে, কিছু সুইট রুমস আছে, কিছু প্রাইভেট পুল দেয়া কটেজেস আছে। তো সেগুলো আপনাদের পছন্দ মতো, মানে ওপরের দিকে কোনো শেষ নেই। পার নাইট বোধহয় 15,000 16,000 অব্দিও যায়। সেটা আপনারা দেখে নেবেন। এবং আমাদের এই যে রুমের ট্যারিফ, দুজনের ব্রেকফাস্টটা তার মধ্যে কমপ্লিমেন্টারি, খাওয়া কিছু ধরা নেই। আমরা যা খাবো অ্যাকচুয়ালসে আমাদের বিল মিটিয়ে যেতে হবে। ওনাদের এখানে ক্যাফে আছে, রেস্তোরাঁ আছে, সমস্ত ফেসিলিটি আছে। তো খাবার কোনো অসুবিধা হবে না এই চত্বরে। আর এখানের যেটা সুইমিং পুল, যেটা অবশ্যই একটা বিরাট অ্যাট্রাকশন এরকম একটা রিসর্টের, সেটা রাত 10টা অবধি ফাংশনাল। ইনহাউস রেস্তোরাঁ 10:30 অবধি ফাংশনাল। খুব ভালো রিসোর্টটা, জানেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট সোনার বাংলা প্রপার্টিজ দ্যাট আই হ্যাভ স্টেড ইন। রুমের হেলথ বা ওভারঅল প্রপার্টির যে কন্ডিশন, মাচ বেটার দেন সোনার বাংলা কোলাঘাট এবং মাচ বেটার দেন সোনার বাংলা টাকি। এটার খুব ক্লোজ কম্পিটিটর হবে হচ্ছে সোনার বাংলা মায়াপুর। ভীষণ ভালো লাগছে। এবং কলকাতা থেকে এরকম 3.5-4 ঘন্টার মধ্যে চলে এসে এত সুন্দর একটা জায়গায় থাকার যে প্রভিশন আছে, এত ফেসিলিটি, এত লাক্সারি, সেটা অবশ্যই একটা নজর কাড়া বিষয়। আর কয়েকটা এফএকিউজ যেরকম সমস্ত ভিডিওতে বলি, এখানেও বলে দিই। ড্রাইভার্স অ্যাকোমোডেশন প্রপার্টির ভিতরে সেভাবে স্পেসিফিক কিছু নেই। ওনাদের একটা বাইরের হোটেলের সঙ্গে টাই আপ আছে, যেখানে পার ডে ওই 600-700 টাকা শুধু থাকবার জন্য খরচ পড়বে ড্রাইভারের। এরপর সে যা খাবে সেটা আপনাকে বিয়ার করতে হবে। ধরে চলতে পারেন ড্রাইভার নিয়ে এলে ওরকম 1000-1200 টাকা বাড়তি একটা পার ডে খরচ পড়বে এখানে। আর এটা পেট ফ্রেন্ডলি রিসোর্ট। আমি অনলাইনে ওনাদের পলিসি দেখছিলাম, মানে পেট ডগস আর অ্যালাউড, ভ্যাকসিনেটেড ডগস আর অ্যালাউড, এবং সম্ভবত খরচটা তাদের জন্য, পোষ্যদের জন্য পার ডে 1000 টাকা করে। আরও যত থাকবো আরও অনেক জিনিস জানতে পারবো। ওনাদের জিম থেকে শুরু করে চিলড্রেন্স প্লে এরিয়া, বড়দের জন্য ইনডোর গেমসের ফেসিলিটি, সমস্ত কিছুই আছে। অ্যান্ড অন টপ অফ এভরিথিং এলস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফরেস্টের সৌন্দর্য, যার জন্য এত দূরে আমাদের আসা। বারবারই বললাম, গাড়িতে আসুন বা ট্রেনে করে আসুন, হার্ডলি ম্যাটার্স, বাট প্লিজ কাম হিয়ার ওয়ান্স। মানে কোলাঘাট ওয়াজ আ মিক্সড ব্যাগ। আমি জানি না এনাদের খাবার কীরকম হবে, বাট জাস্ট ফর স্টেইং হিয়ার আই উড রেকমেন্ড মানে সামবাডি কামিং। মানে খুব ভালো লেগেছে, জানেন, মানে হ্যাজ আ ফ্রেশ ভাইব টু ইট। সব দিক থেকে প্রপার্টিটা ভালো। এতগুলো তথ্য আপনাদের বলবার আছে না, শেষ আর হচ্ছে না। এখানে যেটা ওই মানে ইন্টারকমের ফেসিলিটি, তার পাশে একটা কার্ড দেয়া আছে যে কোথায় কোথায় যোগাযোগ করা যায়। তাতে যেরকম রিসেপশন, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, হাউসকিপিং আছে। হঠাৎ একটা স্পা বলে জিনিস চোখে পড়লো, তো আমি ওনাদের ফোন করলাম। আমরা যে সময় এসেছি আগস্ট 2025-এর কথা বলছি, ভবিষ্যতে পাল্টাতে পারে। এখনো কিন্তু এখানের স্পাটা ফাংশনাল নয়।
এবং আরেকটা জিনিস যেটা ওনাদের থেকে জানতে পারলাম, সে আপনি যে রুমেই থাকুন না কেন, যদি একজন তৃতীয় ব্যক্তিকে রুমে রাখতে হয়, আপনি যে ভাড়া দিয়ে বুক করেছেন তার বাদেও 1500 টাকা প্লাস জিএসটি খরচ পড়বে, তাতে সেই ব্যক্তিটির ব্রেকফাস্টটা আপনারই মতো কমপ্লিমেন্টারি হয়ে যাবে রুমের সাথে। এটা খরচ। আর এই যে আমরা ফুড মানে মেনু দেখছিলাম, খাবার অর্ডার দিলাম, কি খাচ্ছি সেটা একটু পরে দেখাবো। এখানে খাবার ফিলদি এক্সপেন্সিভ, মানে একটু আধটু বেশি নয়। মানে তৃষা কত দেখলি একটা আলু পোস্ত? হ্যাঁ, এখানে যখন আমি মেনু কার্ডটা আগে দেখলাম কিউআর স্ক্যান করে, আগেই আমার দামগুলোতেই নজর পড়লো। একটা আলু পোস্ত 400 টাকা। মানে বাঙালি খাবার যদি আপনি আলাদা আলাদা করে অর্ডার দিয়ে খেতে চান, সেটা মোটামুটি পার প্লেট ভালো মতো 1500-এর কাছে চলে যাবে দাম। তো ওই জন্যই বলছিলাম যে আসার পথে বনলতায় যদি খাওয়া যায়, বাট আর কি, এখানে চলে এসেছি। হ্যাঁ, যে আপনারা যদি দুপুর হয়েই যায় আসতে, তাহলে আপনারা পথে বনলতায় লাঞ্চ করে এখানে অনায়াসেই আসতে পারবেন। খুব ভালো বাঙালি খাবার, খুব ভালো। রাইট, থালির অপশন নেই, আলাদা আলাদা করেই আপনাকে অর্ডার করতে হবে। আমি আর তৃষা চললাম এবার রেস্তোরাঁর দিকে। তৃষা, এই ওপেন এরিয়াটা কি অপূর্ব বল। দারুণ লাগছে। তবে ওই আর কি একটু বৃষ্টির ওয়েদার হলে মনে হয় আরেকটু ভালো হতো। আজকে বেশ ভালোই গরম। এর আগেও যখন আমরা বাঁকুড়া বিষ্ণুপুর এসেছিলাম তখনও মারাত্মক গরম পেয়েছিলাম, আবার সেম। আজকে জানি না তৃষার সে আশা পূর্ণ হবে কিনা। আসার সময়তেই আপনারা আকাশটা নিশ্চয়ই খেয়াল করেছেন, শরৎকালের কথা কিন্তু মনে করাচ্ছে। পুজো আর তো কটা দিন, লেস দেন আ মান্থ টু। পরের মাসে বোধহয় আজকে নবমী বা দশমী। আমার সামনে পথ নির্দেশিকা, টেন্ট হাউস, ট্রি হাউস, ওনাদের ক্যাফে, ওনাদের গেমস ব্লক, ব্যাংকোয়েট লন, কোনটা কোন দিকে, এত বড় প্রেমাইজ, বুঝতেই পারছেন একজন সাধারণ মানুষ হারিয়ে যেতে পারে। আমরা এই দেখে দেখে আপাতত রেস্তোরাঁর দিকটা যাওয়ার চেষ্টা করছি। সামনেটা একটা ফাটাফাটি ওপেন এরিয়া, গ্রিন স্পেস, বসবার জায়গা। আমি ড্রোনটা অবশ্যই ওড়াবো, তখন একটা ওপর থেকে ভিউ পাবেন। আর এই আমাদের ঘরগুলো কিছুটা বাইরে থেকে এরকম দেখতে লাগছে, আমাদের যে ব্লকগুলো। এখানে দেখুন কত মানে জন্তুদের স্কাল্পচার্স করা। গোটা জায়গাটাই মনে হচ্ছে না তৃষা একটা ফটো তোলার জোন আর কি। এত বড় না চত্বর, আমি আর তৃষা এখনো রেস্তোরাঁ অব্দি পৌঁছতে পারিনি। সম্ভবত এটাই রেস্তোরাঁর অংশটা হবে। দারুণ দারুণ, কোন অংশটা ছেড়ে কোনটা দেখাবো। আমরা আসার পর থেকে মানে চোখে তাক লেগে যাচ্ছে, এত স্প্রলিং। এই সেই সোনার বাংলা মায়াপুরের কথা মনে পড়ছে না? মানে হ্যাঁ, এই প্রেমাইসটা অনেকটা সেরকমই। এটা ওনাদের রেস্তোরাঁ, কি অপূর্ব দেখুন ভিতরটা। আমি যা আন্দাজ করতে পারছি, অন্তত একসাথে 100টা লোক বসে যাবে, তারপরেও কোনো গাদাগাদি হবে না। রুফটপের ডেকরটা দেখুন, কি বিরাট বাফে সার্ভিং এরিয়া, অসাধারণ অসাধারণ। জাস্ট মানে হয়তো খাবার দাম বেশি, আই অ্যাগ্রি। অনেক বাইরের গেস্টরাও আসছে দেখছে, মানে যারা ধরুন বিষ্ণুপুর থেকে এখানে এসে হয়তো লাঞ্চটুকু করবে, ঘুরে দেখবে। ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি আ বোর্ডার মানে টু অ্যাভেল দ্য রেস্টুরেন্ট সার্ভিসেস। আমাদের অনেক রকম খাবার অর্ডার দেয়া আছে, আপনাদের দেখাচ্ছি। বাঙালি খাবার খাচ্ছি এবেলা, আপনাদের রেস্তোরাঁর আরো কিছু ক্লিপস দেখাই। লাঞ্চ করতে আমরা রেস্টুরেন্টে চলে এলাম এবং যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে। কি কি অর্ডার করেছিলাম একটু আপনাদের দেখিয়ে দিই। অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ওদিকে আছে মাটন আর চাটনি আর পাঁপড়। তো চলুন খেয়ে দেখা যাক কেমন কি টেস্ট। আচ্ছা, আরেকটাও খুব ইম্পর্টেন্ট কথা, যেটা ভালো সেটা স্বীকার করা উচিত। আমরা এসে অর্ডার দিতে দিতে 2:45 বেজে গেছিল। আমি আর তৃষা আমাদের যা সোনার বাংলার অন্য প্রপার্টির এক্সপিরিয়েন্স, আমরা ধরেই নিয়েছিলাম 4টের আগে খেতে পারবো না। তবে এখানে 10 মিনিটের মধ্যে গরম গরম খাবার রেডি করে দিয়েছে, হ্যাঁ, উইচ ইজ সামথিং কমেন্ডেবল। আমরা এমন অবশ্য কিছু অর্ডার দিইনি যেটা হয়তো বিরাট একটা মানে খুব দুর্লভ কিছু জিনিস। সেই হ্যাঁ, আমারও সেটা ব্যবহারও খুব ভালো এবং পার্সোনালি অ্যাটেন্ড করছেন এসে, যদি খাবার সার্ভ করে দিতে হয় বা কিছু লাগবে কি না
এই জিনিসগুলো আমার চোখে পড়ছে, যেটা আমার কোলাঘাটে একেবারেই লাগেনি। ওনাদের রেস্তোরাঁটা মানে পুরো বলবো আপাদমস্তক একটা অগোছালো জায়গা ছিল। দিস এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট, মানে এখনো অবধি যেটুকু যা অভিজ্ঞতা হয়েছে ইট হ্যাজ বিন ভেরি ভেরি পজিটিভ। আচ্ছা, এবার আসা যাক খাবার কথায়। আমাদের দুটো ফ্রেশ লাইম সোডা, এর বাদে যা দেখিয়েছে আমাদের আরো দুটো ফ্রেশ লাইম সোডা ছিল। দুজন মানুষের বিল হলো 2250 টাকা এই খাবারের জন্য। খাবার কেমন ছিল তৃষার একেবারে ভালো লাগেনি, আমার আবার ভালো লেগেছে। তার পিছনে একটা হ্যাঁ মানে অ্যাভারেজ লেগেছে, বাট ওই আর কি, মানে বাঙালি যে টিপিক্যাল বাঙালি খাবারটা হয় না, যে ভাত ডাল আলু ভাজা মাটন, সেই টেস্টটা কিন্তু একটা আলাদা। আমি এটাই বলতে যাচ্ছিলাম, এখানে ফ্লেভারটা হচ্ছে একটু মানে নন বেঙ্গলি সাউথ South ইন্ডিয়ান Indian ফ্লেভার, এটার flavor। সাথে কিন্তু ভাতটা ঠিক যায় না। আমি যেহেতু 3 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, আমার ওই সাউথ ইন্ডিয়ান ফুডের সঙ্গে আমি অ্যাকাস্টমড। আমার যে খুব খারাপ লাগে তা নয়, তবে হ্যাঁ বেঙ্গলি ফুড বলে যখন জিনিসটাকে প্রজেক্ট করা হচ্ছে, খাবারের স্বাদ আমার ঠিক লাগেনি। তবে আমি সবসময় যেটা বলি, একটা সতর্কীকরণ, আমার একটা কোনো রেস্তোরাঁ বা কোনো খাবারের স্বাদ ব্যক্তি স্তরে খারাপ লাগতেই পারে, দ্যাট ডাজন্ট মিন দি এন্টায়ার থিং ইজ গুড অর ব্যাড। এটা খুব একটা সাবজেক্টিভ ব্যাপার। খাবারের স্বাদ এমন জিনিস, আমার ঠিক যে জিনিসটা খেয়ে বাজে লাগছে কারোর ওটাই অপূর্ব লাগতে পারে, অ্যান্ড দি ভাইসি ভার্সা। তবে আমার যেরকম শুরুতেই বলছিলাম, ওভার প্রাইসড, মানে এই বিষয়ে কোনো মানে আমি বলছি এই খাবারটা দুজনের যদি 1500 টাকাও হতো যা খেলাম, আই উড হ্যাভ অ্যাগ্রিড, কিন্তু 2250 ইজ টু মাচ। তবে হ্যাঁ, আবারও বলছি, আই উইল রিটারেট, ওনাদের ব্যবহার দারুণ, খাবার অল্প সময়ের মধ্যে বানিয়ে দিয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার ওনারা অ্যাকোমোডেটিভ। মানে আমরা কিছু রিকোয়েস্ট রেখেছিলাম, সেগুলো রেখেছে, তো এগুলা বলতেই হয়। তবে হ্যাঁ, এখানে আমি যা বুঝতে পারছি তৃষা, যদি একজন বড় মানুষ একদিন থাকে, মোটামুটি 2 থেকে 2500 টাকা প্রতিদিন প্রতিজনের খাবারেরই খরচ পড়বে, মানে এর কমে হবে না। আর কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করে দিই। আমাদের একটা রুমের সাথে ব্রোশিওর দেওয়া হয়েছিল, ওখানে সমস্ত নোটস করা রয়েছে, কি কি করা যাবে বা কি কি করা যাবে না, কিছু ডিসক্লেমার্স এরকম। তো সেখানে লেখা আছে যে এখানে পোকামাকড়ের উপদ্রব কিন্তু রয়েছে, তো সেই জন্য প্রায় জানলা দরজা বন্ধ করে রাখার জন্যই বলা হয়েছে আর কি। আর তাছাড়াও যেটা আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্ক ভীষণ পুয়ার, মানে আপনি রুমের মধ্যে মানে ফোনে নেটওয়ার্ক কিছুই পাবেন না বললেই চলে। তো ওয়াইফাই একমাত্র ভরসা, রুমের বাইরে বেরিয়ে আসলে ফোনের কানেকশন বা নেটওয়ার্ক আপনি একটু বেটার পেতে পারেন। সন্ধে নামবার আগে ডিসাইড করলাম যে রিসোর্টের আশপাশটা আরেকটু ভালো করে ঘুরে দেখা যাক। তবে সেই ঘোরাটা পায়ে হেঁটে নয়, সাহায্য নিলাম আমার ড্রোনটির। আমি যদি পায়ে হেঁটে ঘুরতাম তাহলে হিউম্যানস আই পার্সপেক্টিভে ওই পাশে কয়েকটা কনক্রিটের বিল্ডিং, কিছু গাছের গুঁড়ি এই দেখতে পেতাম। তবে অ্যাকচুয়ালি রিসোর্টটা ঠিক কোথায় অবস্থিত, তার আশপাশে কি কি দেখা যায়, বা আমরা ঠিক কোথায় ছিলাম থেকে বোধহয় তার ভালো পার্সপেক্টিভ আর কিছুতেই পাওয়া যায় না। কতটা সবুজে ঘেরা একটি পরিবেশে এই রিসোর্টটা গড়া, সেটা আন্দাজ করতে পারবেন আশা করি এই ড্রোন ক্লিপগুলো দেখলে। আগামী কিছুক্ষণ থেকে যাক এই মুগ্ধতা। জয়পুর ফরেস্টে যেরকম বলছিলাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি প্রচুর আছে, তার কত খরচ তা বলে দিয়েছে। এই গোটা অ্যাক্টিভিটির সময়টা সকাল 8টা থেকে বিকেল 6টা। কি কি হয় দেখুন, নেট ব্রিজ অ্যাডভেঞ্চার, সেন্সার ওয়াক অ্যাডভেঞ্চার, ব্যারেল ওয়াক, স্কাই ওয়াক এবং আরও অন্যান্য প্রচুর জিনিস আছে। রেট হচ্ছে 600 টাকা পার পারসন প্লাস 18% জিএসটি। আর যদি প্যাকেজ করেন তাহলে বোধহয় 750 টাকা পার পারসন করে পড়ে। আর এই রিসোর্টের যেটা মাঝখানের জায়গা, সেখানে একটি ছোট্ট মন্দির আছে, মাঝখানে একটা ওয়াটার বডি আছে। এই ওয়াটার বডিটিতেই কিন্তু ফিশিংয়ের ওনারা ফেসিলিটি রেখেছে। আপনারা চাইলে একটা চার্জ আছে, আপনারা ফিশিং করতে পারেন। সুন্দর বেশ, একটা ছোটোর উপর ওয়াটার বডি, এই একদম ধারটা অবধি যাই, চলুন আপনাদের দেখাই। এইরকম কিছুটা ভারী সুন্দর একটা ওয়াটার বডি, এখানে আপনারা নিজেদের দরকার মতো ফিশিং করে নিতে পারেন। আর এই গোটা প্রেমাইস, এই গ্রিন লনটা আমার ভীষণ ভালো লাগছে। আমি ওই জন্য একটু হাঁটতে চলে এলাম, এবং এই গ্রিন লনটিকে ঘিরে আরও প্রচুর বসবার জায়গা আছে, মানে বেশ কাভার্ড। বৃষ্টি পড়ুক, বাইরে রোদ থাকুক, আপনি টের পাবেন না। দেখুন কত বড় বড় সোফা সেট মতো রাখা,
অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং। মানে এত ভালো ফাইন কোয়ালিটির প্রপার্টি এই গোটা এরিয়ার, এই বিষ্ণুপুর বাঁকুড়া সার্কিটের, আমার তো মনে হয়, আমি যদি খুব ভুল না করি, দিস ইজ প্রবাবলি দি বেস্ট প্রপার্টি টু স্টে ইন। হ্যাঁ, আপনাদের সকালে যেরকম বলছিলাম এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, সেগুলোর সেকশন এইখানে। আমাদের রুম থেকে মিনিট 2 হেঁটে এলাম, দেখতেই পাচ্ছেন যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের বেশ ভালো লাগবে। এবং এগুলো ওয়েল মেনটেন্ড, এখানে হার্নেস দিয়ে সমস্ত কিছুর ফেসিলিটি করা আছে, অসুবিধা হবে না। এই যে দেখুন, এই ব্রিজগুলো এপার ওপার করতে পারবেন ওয়াটার বডিগুলোর, দারুণ বেশ। আচ্ছা, এদিকটা আছে হচ্ছে চিলড্রেন্স পার্ক, দোলনা, সিস, অনেক কিছু ভালো। এদিকটা একটা ওয়েল মেনটেন চিলড্রেন্স পার্ক, এবং যেহেতু নতুন হয়েছে তাই সবটাই ফ্রেশ আছে। আচ্ছা, আর এই চিলড্রেন্স পার্কের ঠিক পিছন অংশটাতেই হচ্ছে সুইমিং পুল। এখানের আমার যেটা খুব ভালো লাগছে, সুইমিং পুলটা যে শুধু ওয়েল মেনটেন্ড সেটা নয়, সুইমিং পুলটায় ভিড়ভাড়টাও একেবারেই নেই। মানে আপনার যদি একটা, কি বলবো, হয় না, হানিমুনের পর এসছেন বা একটু প্রাইভেসি চান, এক এক জায়গায় দেখেছি পুলে সেই উদ্দাম নাচ, মদ খাচ্ছে পুলে বসে, এই ব্যাপারটা একদমই নেই। দেখুন প্রায় কেউ নেই, এখন বিকেল 5টা বাজতে যায়। সেটা আজকে রোববারের মাহাত্ম্য কিনা জানি না, শনিবার হয়তো একটু ভিড় থাকলেও। আর এই পিছনে ফেলে এলাম সুইমিং পুলকে। ক্যাম্পাস ডাজন্ট এন্ড হিয়ার, এখানে আরো কিছু গেমস ফেসিলিটিস আছে। তার মধ্যে সামনেই দেখতে পাচ্ছি একটা ছোট ব্যাডমিন্টন কোর্ট, তার সামনে এগিয়ে গেলে একটা বাস্কেটবল কোর্ট মতো এরিয়া, এদিকটা বুঝতে পারছি গেমস রুম। এটা একটু পরে যাব, দরকার হলে আলো জ্বলে যাওয়ার পরই নয় যাওয়া যাবে। আর এদিকটা সম্ভবত একটা ওই ওপেন ক্যাফেটেরিয়া মতো আছে, এই ছোট্ট ওয়াটার বডিটিকে ঘিরে বসবার জায়গা। দারুণ দারুণ জাস্ট। একটা জিনিসও বলে রাখি, আগে কতটা বলেছি আমার নিজেরও খেয়াল পড়ছে না, সেটা হচ্ছে এই রিসোর্টটা তো অনেকটা জায়গা জুড়ে, মানে পায়ে হেঁটে বেশ খানিকটা দূরত্ব একটা অংশ থেকে একটা অংশ যেতে। মানে আমরা ধরুন এই যে সুইমিং পুলের এরিয়াটায় আছি, আবার যদি আমি রেস্তোরাঁ বা রুমের দিকে যেতে চাই, একটু মানে এমন বিরাট কিছুই নয় হয়তো, কিন্তু হাঁটা আছে। যদি কারোর ক্ষেত্রে এটা সমস্যা হয়, তার জন্য ওই গলফ কার্টগুলোই আছে ফ্রি অফ কস্ট। ক্যাম্পাসের মধ্যেটা ওনারাই কিন্তু এক জায়গা থেকে এক জায়গা মানে ফেসিলিটেট করছে আর কি মুভমেন্টটা। আর যেটা বুঝতে পারছি আপনারা যখন আসবেন হয়তো পাবেন, সেটা হচ্ছে এখানে কিছু নতুন গাছবাড়িও হচ্ছে। ক্যাম্পাসের মূলত 90% জিনিস তৈরি হয়ে গেছে, বাট এখনও কয়েকটা জিনিস তৈরি হচ্ছে। এদিকে একটা দেখছি গাছবাড়ি, এদিকে আর একটা গাছবাড়ি, এগুলো আপনারা এলে পাবেন। ওই রিনিলে যেরকম আছে ওনারাও ব্যাপারটা আশা করি সেইভাবেই গড়ে তুলছে। আচ্ছা, এই প্রপার্টি সব থেকে প্রিমিয়াম এবং কস্টলি যে অ্যাকোমোডেশন, সেটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত প্লাঞ্চ পুল সমেত। এগুলোকে তোমরা টেন্ট বলছো না কটেজ বলছো? টেন্ট হাউস বলছো। আচ্ছা, এই সেই টেন্ট হাউস, একটু দেখে নিন কি সুন্দর, কি অপূর্ব, পুরো সবুজে ঘেরা। আর পুলটা কোন দিকটা? ও আচ্ছা, এটা ততক্ষণ ওনারা রেডি করুক। আপনাদের পিছন দিকটা একটু দেখিয়ে আনি টেন্ট হাউসের। আপনাদের নিজস্ব প্রাইভেট একটা পুল পাবেন, উইচ মানে কিপস ইওর প্রাইভেসি ইনট্যাক্ট। এখানে পিছনে একটা সুন্দর বসবার জায়গা, ফাটাফাটি। এই যে এখানটা পুলটা, তবে পুলটার অবস্থা খুব একটা ভালো নয়, বিং ভেরি ক্যান্ডিড। জল টল সেরকম একটা চোখে পড়ছে না, মেনটেনেন্স হচ্ছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। প্রিমিয়ামের, আচ্ছা, প্রিমিয়াম আর প্ল্যাটিনাম। আচ্ছা, যাক, তৃষার ইচ্ছে পূরণ হলো। তৃষা আসার থেকে বলছিল একটু বৃষ্টি পাবো না জঙ্গলের মধ্যে বর্ষার সময়, ফাটাফাটি। ওয়াও।
এই অ্যাম্বিয়েন্সের সাথে বৃষ্টিটা যে কি অপূর্ব লাগছে আপনাদের কি বলবো। আমাদের সকাল থেকে আজকে একটা ভালো সালট্রি হিউমিড ডে ছিল, যদিও সেটাও একটু দরকার টানা বৃষ্টির পর, কিন্তু এই বৃষ্টিটা নামলে যেরকম হয় জঙ্গলে বৃষ্টির একটা সৌন্দর্য আলাদা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ওয়েদার উইল চেঞ্জ ইনস্ট্যান্টলি। জয়পুর ফরেস্টের এই ঘন জঙ্গলের মধ্যে বৃষ্টি, এরকম অ্যাম্বিয়েন্স, এর দারুণ ব্যবস্থাপনা, টপ নচ। আমরা এবার রাত্রিবেলা একটু হাঁটতে বেরোলাম, হেঁটে নিয়ে ডিনার করতে যাব। এখানে রাত ওই 10টা সাড়ে 10টা অবধি আপনারা রেস্তোরাঁটা অ্যাক্সেস করতে পারেন। আমরা যখন সকালে চেক ইন করেছিলাম বলেছিল 10টার পরে রিসেপশনটা বন্ধ হয়ে যায়, যদি কিছু লাগে হাউসকিপিংটা ফোন করে নিতে, ওনারা 24 আওয়ার্স অ্যাক্টিভ। এই প্রপার্টিটার অন্যান্য অনেক কিছু পজিটিভ হলেও, এখন বারবার বলছি এই জিনিসটা হয়তো ভবিষ্যতে আরও আপগ্রেডেশন হতে পারে, বাট এখানে আলোটা বেশিরভাগ জায়গায় না খুব কম, মানে এতটাই কম হাঁটাচলা করতে গেলে আমি যেরকম চশমা পরি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপনাদের একটু দেখাই, যেগুলো রেস্তোরাঁ সুইমিং পুল এরিয়া সেগুলো ঠিক আছে, বাট অন্যান্য বেশিরভাগ অংশ বড্ড ডিম লাইট। একটু দেখুন আপনারা, এই যে এটা হচ্ছে ওয়াকওয়েটা, টুকটাক কিছুটা লাইট আছে অবশ্যই, মানে হয়তো এখানে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, বাট আমি যদি এদিকগুলো ঘোরাই, এই যে দেখুন, মানে আমাদের ঘরগুলো হচ্ছে এই জায়গাগুলোয় প্রায় কিছু দেখাই যাচ্ছে না, এতটা অন্ধকার। এখানে সিঁড়ির মুখে কিছু আলো আছে, বাট এই আর কি বড্ড আলো আঁধারি। মানে সোনার বাংলার প্রপার্টিগুলো, স্পেশালি মায়াপুরের প্রপার্টিটায় এত ভালো লাইটের কাজ পেয়েছিলাম, তারপর থেকে আশা বোধহয় খানিক একটু বেড়েই গেছে। আপনাদের এই প্রপার্টির অন্যান্য যে অংশ যেখানে আরেকটু ওয়েল লিট আপ, আচ্ছা এই দিকটাই হচ্ছে ওনাদের রেস্তোরাঁর অংশটা। খুব স্বাভাবিক কারণেই এখানে লাইটের পরিমাণ খানিকটা বেশি, বাট স্টিল এই দেখুন ওয়াকওয়েটা কিন্তু খানিক জায়গায় বেশ অন্ধকার, মানে হোঁচট খেয়েছি আমি নিজেই একবার দুবার। এই দিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে ওনাদের ব্যাঙ্কোয়েট হল। দারুণ করেছে ব্যাঙ্কোয়েটটা, আমি ওনাদের ওয়েবসাইটে ছবি দেখছিলাম। এই যে কমন গার্ডেনটা, এখানেও এগেন অলমোস্ট দেয়ার ইজ নো লাইট। এখানে টুকটাক কিছু স্পটলাইটস আছে শুটিং উইথ দি অ্যাম্বিয়েন্স ফরেস্টের, বাট ওই আর কি আমার একটু কম মনে হচ্ছে। There's a party downtown, someone said that you're coming by. Let me know when you're here, meet me up for a smoke outside. I regret what I said, didn't mean it. Yeah, believe me, I guess I'll take it back. There's a party downtown, someone said that you're coming by. I know that summer was a big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in to what we want. And I always pick you up and let ওনাদের জিম আর ইনডোর প্লে এরিয়া, কি বিরাট জায়গা জুড়ে দেখুন। এখানেরও ইন্টেরিয়ারটা ভীষণ ভীষণ সুন্দর, আর এই অংশটির এখানেই আছে হচ্ছে বাচ্চাদের খেলবার জায়গা। মানে আপনার বয়স যাই হোক, এই রিসোর্টটায় সবার জন্যই কিছু না কিছু আছে। There's a party downtown, we are drunk and the music's loud. I forget that we're done, that you're back with your girlfriend now. For a minute I'm back where we started, in that hallway. We couldn't keep our hands away from each other. Did you ever tell her I have to sleep in the bed I made? I don't sleep much at all these days. আচ্ছা, ডিনারের ব্যাপারে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। আমরা আজকে রাত্রিবেলা একদমই সাধারণ খাবার খাচ্ছি। একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি আর একটা ড্রাই চিলি চিকেন নিয়েছি। ড্রাই চিলি চিকেনটা দুর্ধর্ষ হয়েছে, দারুণ। তবে আবার ইকুয়ালি যেটা মিক্সড ফ্রাইড রাইস সেটা আমার তো ভালো লাগেনি, তৃষারও একটু নুন বেশি লাগছে।
ওই আর কি ওনাদের যেরকম হয়ে থাকে লাইক মোস্ট আদার প্রপার্টিস। আমার ওনাদের একমাত্র হোটেল সোনার বাংলা পুরীতে খাবার খুব ভালো লেগেছিল। এর বাদে আমি যেখানেই গেছি ইট ওয়াজ আ মিক্সড ব্যাক কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স ফর মি। এখানেও গল্পটা তাই, হয়তো আর অন্যান্য কোনো খাবার খেলে বেটার পেতাম। আজকে সন্ধেবেলাও আমাদের সেভাবে কিছু খাওয়া হয়নি। আমাদের দুপুরে যেহেতু খেতে দেরি হয়ে গিয়েছিল, তৃষা সন্ধেবেলা চা নিয়েছিল। কেমন ছিল তৃষা? চাটা ঠিকঠাক ছিল? চাটা ভালো ছিল ও বলছে। আর বিশেষ কিন্তু আমি কিছু তো খাইনি, আমার এক ফোঁটা খিদেও ছিল না। এখনো যে বিরাট কিছু খিদে আছে তা নয়। কাল দেখা যাক কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিরকম কি থাকে। me down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in to what we want. And I always pick you up and let you down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in to what we want. গুড মর্নিং এভরিবডি। এখন বাজে ঘড়িতে সকাল 9:30 মতো। আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাভেল করতে। এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তার টাইমিং সকাল 7:30 থেকে 10:30 অবধি। আজকে ন্যাচারালি গেস্টস একটু কম, তাই ওনারা বললেন যদি 10টার মধ্যে চলে আসা যায় ভালো। এখানের আমি লাস্ট যখন সোনার বাংলা কোলাঘাটে গেছিলাম, ওনাদের ব্রেকফাস্টের যেটা বাফে হয় সেটা কিন্তু বেশ ভালো হয়। মানে নট লাইক ওই একটা লুচি তরকারি একটা কলা ডিম সেদ্ধ দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিল, ব্যাপারটা ঠিক সেরম নয়। অনেক রকমই আইটেমস থাকে। জানি না এখানে কি হবে, আপনাদের একটু আশপাশটা দেখাতে চাই। এত ভালো লাগছে না সকাল থেকে এই পরিবেশটা। এখানে রোদ তো উঠেছে, অনেকেই জিজ্ঞেস করছিলেন আমার ইনস্টাগ্রামে ছবি দেখে যে গরম লাগছে কিনা। হ্যাঁ গরম আছে, কাল বৃষ্টি হওয়ার পরে খানিকটা একটু গরম ভাবটা কমলেও এখন কিন্তু সকালবেলা যদি আপনি আপনার জায়গায় গরম পান তাহলে মানে সকালবেলাটা যদি আপনি বেরোন গায়ে একটু রোদ লাগে, বাট স্টিল ইটস কমফোর্টেবল। কারণ এত উঁচু গাছপালা আশপাশে, গায়ে রোদটা যে সবসময় লাগছে সেটা নয়। আর ওভারঅল এই যে বিল্ডিং তার আশপাশের অ্যাম্বিয়েন্স অপূর্ব। মানে আমার থাকা, আমি তো বলছি আমি হয়তো এই প্রপার্টিটার ক্ষেত্রে একটু পার্শিয়ালি হব, প্রবাবলি ডিউ টু ইটস লোকেশন, কিন্তু এটাকে সোনার বাংলা মায়াপুরের থেকেও এগিয়ে রাখবো। ব্রেকফাস্টের কত রকম আইটেম, ওই কর্নার থেকে শুরু এখানে এসে শেষ। তৃষা কি নিচ্ছিস রে আপাতত? চা দিয়ে শুরু। তুই একটু সবাইকে দেখাতে দেখাতে যা কি আছে। চা আছে, মাফিন আছে, কেক আছে। এটা সাবুর পায়েস। আচ্ছা, এটা বোধহয় কলার চিপস নাকি? এটা কিছু একটা কুকিজ বা চিপস টাইপেরই লাগছে, বুঝতে পারছি। ঠিক আছে, এগোনো যাক। বয়েলড এগ, উপমা, পোহা সাম্বার। আচ্ছা, এটা সাউথ ইন্ডিয়ান সেকশন। উত্থাপাম, ইডলি, চাটনি। তোমাদের কি মানে দোসাটা লাইফ কাউন্টারে থাকে? ও বাহ বাহ বাহ। আচ্ছা, এদিকে কর্নফ্লেক্স দেখছি, ব্রেড বাটার, পরোটা, ঘুগনি, সাথে ভেজিটেবলস। ব্রেকফাস্টের তো রিভিউ দিলাম, এবার ভিডিওটি শেষ করবার পালা। তবে শেষ করবার আগে কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা, মানে লেটস টক অ্যাবাউট দ্য হিটস অ্যান্ড মিসেস এবং একটা ওভারঅল রেটিং দিই। আমার কি কি ভালো লেগেছে সেগুলো দিয়ে শুরু করি। প্রথম যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের রুমের কন্ডিশন, ওভারঅল প্রপার্টির হেলথ, ওপেন গ্রিন এরিয়া, এবং যেহেতু প্রপার্টিটা রিসেন্টলি কমপ্লিশন হয়েছে, মানে এর আগে খুলে গেছে কিন্তু অনেক দিনই, বাট নট অল থিংস ওয়ার ফাংশনাল। এখন মোটামুটি 95% থিংস আর ডান অ্যান্ড দে হ্যাভ বিন ডান রিয়েলি ওয়েল। মানে সেটা যে কোনো জায়গায় আপনি প্রপার্টিটার পা দিলেই বুঝতে পারবেন। সুইমিং পুলটা স্পেসিফিক্যালি খুব ভালো লেগেছে, কিডস প্লে এরিয়া সুন্দর, জিমটা সুন্দর, রেস্তোরাঁটা তো দেখালাম। ভিতরে মানে রাত্রিবেলা যখন আলো জ্বলে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন একটা কোনো ছোটোখাটো প্যালেস মনে হচ্ছে। এগুলো তো ভালো দিক ছিল, এবং স্টাফেদের ব্যবহার, টাইমলি জিনিস মানে হাউসকিপিং এর ক্ষেত্রে পাওয়া, সেগুলো একটা বিরাট পজিটিভ জিনিস। তবে দেয়ার আর সাম মিসেস অ্যাজ ওয়েল, যদিও সেটা ড্রাস্টিক কিছু নয় বা এমন কিছু নয় যেটার জন্য আমি বলবো সেগুলো ডিল ব্রেকার হতে পারে, বাট ইউ শুড নো দ্যাট। সব থেকে বড় প্রবলেম যেটা এই গোটা প্রেমাইসের,
প্রায় কোথাও কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই। মানে আমি বলছি আমার এয়ারটেল এবং জিওর সিমে ইনডোরস থাকলে মানে দ্য নেটওয়ার্ক বার্স আর শোয়িং টু বি কমপ্লিটলি অফ, কিচ্ছু নেই। ইন্টারনেটটা চলছে ঠিকই, তবে সেটাও যে একটা বিরাট রিলায়েবল তা নয়। ইফ ইউ আর সামবডি হু হ্যাজ টু স্টে কানেক্টেড ফর ইউর ওয়ার্ক, দিস ইজ নট দ্য প্লেস টু বি ইন। একবারেই আমি ক্লিয়ার করে দিলাম, ফোন পাবেন না। আপনাকে বাইরে এরকম কমন এরিয়ায় এলে তবু টুকটাক ফোন ঢুকছে, বাট স্টিল অন্যদিকের লোক বলছে ব্রেক হচ্ছে আওয়াজ। তো কিপ দিস ইন মাইন্ড। আমরা পোকামাকড়ের খুব একটা কিছু অসুবিধে পাইনি, আমাদের জানালা বন্ধ ছিল বলে উই ডিডন্ট হ্যাভ দ্যাট প্রবলেম। আর আরেকটা যেটা আমার মনে হয়েছে, যেটা সমস্ত সোনার বাংলা প্রপার্টির ক্ষেত্রে সত্যি, দিস ইজ নো এক্সেপশন, সেটা হচ্ছে এখানের খাবার যেটা, সেটা কিন্তু সব রকম পদ আমাদের তো অ্যাটলিস্ট ভালো লাগেনি। দো ইটস আ ভেরি সাবজেক্টিভ চয়েস, কারুর আবার খাবারের ওইগুলোই ভালো লাগতে পারে। বাট আমার মনে হয়েছে দে শুড ইমপ্রুভ আপন দেয়ার ফুড টেস্ট। কোয়ালিটি ঠিকঠাক ছিল, আর মোটামুটি বিরাট কিছু আমার কমপ্লেন্টের লাগেনি। দিস ইজ আ মানে স্পেসিফিক্যালি যারা একদিন বা দুদিনের জন্য একটা উইকেন্ড রিট্রিট খুঁজছেন তারা এটাকে কনসিডার করুন। এটুকু বলছি, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। প্রপার্টি ইজ ফ্রেশ, ক্লিন অ্যান্ড প্রিমিয়াম। আজকের এই আমার স্টেটাকে যদি আমি ওভারঅল রেট করি, আই উইল গিভ দিস আ 9 out of 10। দিস হ্যাজ বিন আ অলমোস্ট পারফেক্ট এক্সপিরিয়েন্স উইথ মাইনর ফ্লস। আমি আবারও আসবো শীতকালে, আমার এত ভালো লেগেছে। আনটিল দেন আপনারা সবাই খুব ভালো থাকবেন, পরিবারের সঙ্গে ঘুরুন, এনজয় করুন। আর আমার কাজটি যদি আজকে দেখে এনজয় করে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ দিস ভিডিও আ লাইক। সবাই ভালো থাকবেন, আসছি নতুন কোনো আবার ট্রাভেলের গল্প নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।